উচ্চ মাধ্যমিক 2025 ক্লাস 12 সেমিস্টার 3 এর সবথেকে গুরুত্বপূর্ণ সেটগুলি আমরা করছি। তার মধ্যে একটি অন্যতম সেট হলো এবিটি এর পেজ নাম্বার 24। কেন? এটিতে বিশেষ কিছু বলতে গেলে ফিচার্স আছে যেগুলি আমি তোমাকে এই ভিডিওতে বলবো, এবং একসঙ্গে চলো এই সেটটি আমরা সলভ করে নিই, যেটা পরীক্ষাতে কিন্তু আসতেই পারে অনেক কোশ্চেন্স। তাই এখন কিন্তু অবহেলা করো না, এই ভিডিওগুলিকে স্কিপ করো না, অবশ্যই অল্প টাইম লাগবে, করে নাও। ইংলিশ আজকে আমরা করছি এখানে, যেখানে এবিটিএ পেজ 25 করছি, আই থিঙ্ক 24। সেখানে প্রথমেই প্রোজে রয়েছে যে অথরকে দ্য নাইট্রিনেট দেউলির। আমরা সবাই জানি যে অথর হচ্ছে রাস্কিন বন্ড, তাই না? আমরা বেশি এটা ইজি, যেহেতু আমরা এটাতে টাইম নষ্ট করব না। কারণ কি, রাস্কিন বন্ড হচ্ছে বেশিরভাগ গল্প কিন্তু ওই মুসৌরি দেহরার দিকেই লেখেন। তোমাদের আগের ব্যাচ মানে আগের সিলেবাসে যারা ছিল তারা দ্য নাইট্রিনেট দেউলি পড়েছিল, দ্য আইজাভিট পড়েছিল। আইজাভিটটাও কিন্তু মিসৌরি বা দেহরার দিকেই ছিল। এরপরে কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট। কালামের বাবা কখন শুরু করতো দিনটা? কালামের বাবা শুরু করতো কি 4টার দিকে, 5টার দিকে, 6টার দিকে, নাকি 7টার দিকে? আমরা জানি যে কালামের বাবা সকালবেলা নামাজ পড়ে তার দিনটি শুরু করতেন, আর সেটার সময় ছিল ভোর 4টা, তাই না? ভোর 4টার দিকে তিনি নামাজ পড়তেন, তারপরে তিনি কোকোনাট গ্রোভ অর্থাৎ নারকেল বাগান যেতেন, তারপরে সেখান থেকে 12টির মতো নারকেল নিয়ে এসে তারপর ব্রেকফাস্ট করতেন। হোয়াট ডিড দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট্রিনেট দেউলি ওয়্যার অন হার ফিট? মানে নাইট্রিনেট দেউলিতে যে মেয়েটি ছিল, মেয়েটি তার পায়ে কি পরেছিল? আচ্ছা, প্রথমে রয়েছে মোজা পরেছিল, তারপরে রয়েছে জুতো এবং মোজা, তারপরে বলছে কিছুই পরেনি, তারপরে বলছে শুধু জুতো। আমরা জানি যে মেয়েটি তার পায়ে কিছু পরেনি, এবং তার কিন্তু কাপড়টা কেমন ছিল? তিনি যে একটি শাড়ি পরেছিলেন সেটা কিন্তু একটু ময়লা টাইপের ছিল, ওল্ড ছিল। আর তার গলার মধ্যে, কাঁধের মধ্যে কি ছিল? শল ছিল, মানে চাদর ছিল, তাই না? গাইস, এই ভিডিওর দ্বারা পুরো ডিটেলড আমি বলে দেবো, ঠিক আছে? তোমরা জাস্ট এই ভিডিওটা দেখো, তোমাদের পুরো রিভিশন হয়ে যাবে। At the prisoner was destined to receive his freedom। মানে সে যে কারাবন্দিটা ছিল, মানে লয়ার, ব্যাংকার এবং লয়ারের মধ্যে বেট হয়েছিল। ব্যাংকার লয়ারকে বলেছিল তোমাকে 15 বছর থাকতে হবে, আর লয়ার তারপর বলেছিল তাকে ছাড়া হবে কখন? ছাড়া হবে কি 3টার দিকে, নাকি 5টার দিকে, না 12টার দিকে, নাকি 6টার দিকে? 15 বছর পর, অর্থাৎ 14 তারিখ, 14ই নভেম্বর, 14th নভেম্বর 1885, এই তারিখে তাকে ছাড়া হবে কটার দিকে? দুপুর 12টার দিকে, ঠিক আছে? দুপুর কটার দিকে? 12টার দিকে। তো এটা হয়ে গেল অ্যান্সার, যে 12 o'clock, দুপুর 12টার দিকে শেষ হবে। আচ্ছা, তাহলে তোমরা জানাও তো আমাকে যে বেডটি শুরু হয়েছিল কবে? যেহেতু 15 বছর আগে -15 করে ডেটটি লেখো, কবে শুরু হয়েছিল বেডটি? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে কি সাজাতে হবে, কোনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল। তো আমরা সবাই দেখছি এখানে যে গার্ড হুইসেল বাজালো। আচ্ছা, ঠিক আছে, ব্লিউ হিজ হুইসেল মানে কি? বাঁশি বাজালো। গার্ল, সেই মেয়েটি কী করলো? কিছু বলতে যাচ্ছিল, ঠিক আছে? দ্য অ্যাবাউট টু স্পিক মানে কিছু বলতে যাওয়া। তারপর হাউ ওয়ার্ডস গট লস্ট মানে তার যে শব্দগুলো, কথাগুলো হারিয়ে গেল। ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, সেই বেলের আওয়াজে। স্টেশনের মধ্যে বেল বাজানো হয়, বেল বাজিয়ে বোঝানো হয় যে ট্রেন ঢুকছে বা ট্রেন বেরিয়ে যাচ্ছে। তখনকার দিনে কিন্তু অ্যানাউন্সমেন্টের জন্য মাইক এগুলো লাগানো থাকতো না, বেল বাজিয়ে ঘোষণা করা হতো। দ্য গার্ল সেড সামথিং, মেয়েটি কিছু বলেছিল। আচ্ছা, কোনটা আগে হয়েছিল? সবার প্রথমে কি? মেয়েটা কিছু বলতে চেয়েছিল। দেখো, মেয়েটা কিছু বলতে চেয়েছিল, তারপর না এগুলো ব্যাঘাত ঘটালো। তো মেয়েটা কিছু বলতে চেয়েছিল, কিন্তু যখনই মেয়েটা বলতে চাইলো তখনই সেখানে গার্ড আসে, একটা বাঁশি বাজিয়ে দিল, যে বুঝিয়ে দিল ট্রেনে উঠে পড়ো সবাই, ট্রেন ছাড়ছে। তারপর কি হলো? সে কিছু একটা বলল, মেয়েটা কিছু একটা বলল, কিন্তু সেটা শোনা গেল না। মেয়েটা কিছু একটা বলল, শোনা গেল না। কারণ কি? তার কথাগুলো হারিয়ে গেল সেই বেলের আওয়াজে। তাহলে প্রথমটা কি হচ্ছে? প্রথমটা হচ্ছে এখানে কি হলো? আমি 1 2 3 4 করে দিয়েছি নাকি? আচ্ছা, প্রথমে কি? মেয়েটা কিছু বলতে চেয়েছিল, তাই না? এটা হচ্ছে 1 নাম্বার। এটা আমি কেটে দিলাম, মুছে দিই, তার থেকে ভালো মুছা যাবে। ইয়েস, এটা হচ্ছে ফার্স্ট, মেয়েটি কিছু বলতে চেয়েছিল। তারপর 2, তাহলে কি হচ্ছে? 2টা 1 হচ্ছে। আচ্ছা, প্রথমে কি হচ্ছে? প্রথমে 2 নাম্বারটা বসতেছে। প্রথমে কি?
সরি 2 নাম্বারটা বসতেছে, তাই না? তো প্রথমে 2 নাম্বার বসছে, এটিতেও 2 আছে, এটিতেও 2 আছে, আর কোনোটাতে 2 নেই, তাহলে এগুলো ক্যান্সেল। তারপরটিতে কি হবে? তারপরটিতে একটা বসবে, এটাতে 1 আছে, এটাতে 1 নেই, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে এটা অ্যাকচুয়াল অ্যান্সার, এ নাম্বারটা অ্যাকচুয়াল অ্যান্সার। বুঝতে পারলাম যে প্রথমে ঘটেছিল 2 নাম্বারটা, তারপরে 1 নাম্বারটা, তাই 2,1, তারপরে 4, তারপরে 3, তাই আছে, ঠিক। চলো নেক্সট আবার আমরা কোশ্চেনে চলে আসছি। এখানে আমি ইমেজটা দিয়েছি কারণ বলতে গেলে আমি যদি কলমটা বানাতাম তো সেটা বেশি টাইম লেগে যেত আর আনতে বেশি দেরি হতো তোমার জন্য। তো এখানে তোমরা ম্যাচিং করো কালামের লোকালিটি কোথায় ছিল, ঠিক আছে? তারপর রামেশ্বরম কি জিনিস, রামেশ্বরমের সঙ্গে কি মেলাতে হবে? মস্ক মানে মসজিদের সঙ্গে, আর কালামের বাড়ি, ঠিক আছে? কালামের বাড়ি আমরা সবাই জানি যে কি লাইমস্টোন দিয়ে তৈরি ছিল, লাইমস্টোন এবং ব্রিক্স মানে কি? ব্রিক্স মানে ইট। আর রামেশ্বরম ফেমাস ছিল শিবা টেম্পলের জন্য। দুটো মিলিয়ে দিলাম আমরা, আর কিচ্ছু করব না। এবার কি দুটো আমরা মিলিয়ে দিলাম, তো সেই দুটো মিলিয়ে দিয়ে এবার বলতে গেলে যেহেতু আমাদের কাছে অপশন নেই সবগুলো মেলাতেই হবে, কিন্তু তোমাদের কাছে অপশন আছে, অপশন থাকবে, বুঝতে পারলে? সেই কারেক্ট অপশনটাকে টিকমার্ক করে দেবে। পরবর্তীতে যেটা কলম আসছে সেখানে আমি বুঝিয়ে দেব। কালামের লোকালিটি কি ছিল? প্রিডমিনেন্টলি মুসলিম ছিল, তাহলে 1 নাম্বারটা হলো ডি, ঠিক আছে? রামেশ্বরমটা হলো সি, মানে 2 নাম্বারটা হলো সি। তারপরে মস্ক বলতে গেলে ওল্ড ইন এজ, হ্যাঁ, মস্কটা হলো পুরনো মসজিদ। তারপরে কি? এটা হলো এ। তাহলে আমাদের কি হচ্ছে অ্যান্সারটা? 1 হচ্ছে ডি, 2 হচ্ছে সি, আই থিঙ্ক, ইয়েস। তারপরে 3 হচ্ছে দেখে নিই বি, আর 4 হচ্ছে এ। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তোমাদের যেটা কারেক্ট অপশন মিলবে সেটা দাগিয়ে দেবে, ঠিক আছে? চলো 7 নম্বরে আসি। পিক আউট দ্য ট্রু স্টেটমেন্টস। এই যে বলতে গেলে এই 4টি লাইন আছে, 4টির মধ্যে কোনটি সঠিক? আচ্ছা, in the party some guests thought the capital punishment should be replaced by life imprisonment. বলছে সেই পার্টির মধ্যে কিছু কিছু গেস্ট বা কিছু কিছু অতিথি ভাবছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড সরিয়ে দিয়ে সেটি নিয়ে আসা উচিত, শুড বি মানে উচিত, রিপ্লেসড মানে কি পরিবর্তন করা। তো মৃত্যুদণ্ডের পরিবর্তে কি নিয়ে আসা উচিত? জীবন কারাদণ্ড। এটা ট্রু? হ্যাঁ ট্রু। যে কিছু কিছু গেস্ট বলছিল যে হ্যাঁ এটা করা উচিত, কারণ এটা হচ্ছে একটা খ্রিশ্চান স্টেট, আর খ্রিশ্চান স্টেটে কখনো মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা হয় না, কারণ তাদের ধর্মে এটা মানা হয় না। তারপর দ্য হোস্ট থট দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর হিউম্যান দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট। মানে সেই ব্যাংকার বা হোস্ট যিনি পার্টিটি দিয়েছিলেন তিনি মৃত্যুদণ্ডকে বেশি ভালো ভাবতেন যে লাইফ ইমপ্রিজনমেন্টের থেকে। ট্রু এটাও। তারপরে অল দ্য গেস্ট অ্যাগ্রিড উইথ দ্য হোস্ট। সমস্ত গেস্ট সেই হোস্টের সঙ্গে রাজি হয়েছিলেন। এটা ফলস, তাই না? সমস্ত গেস্ট কি রাজি হয়েছিল? একদমই না। দ্য স্টেট ইজ গড অ্যাজ ইট ক্যান গিভ লাইফ ব্যাক। মানে সেই আমাদের যে রাজ্য বা আমাদের যে শাসকরা রয়েছে তারা ভগবান, তারা কাউকে মেরে আবার জিন্দাও করতে পারে। ফলস। তাহলে ট্রু কোন দুটা হলো? 1 আর 2টা হলো। 1 আর 2 সি অপশনে রয়েছে, তো সিটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, তাই না? অল আর ট্রুটা হবে না, শুধুমাত্র 2টাই ঠিক না, শুধুমাত্র 4 তো একদমই ঠিক না। বলেছে যে ট্রু খোঁজো, 1 আর 2 দুটাই ট্রু, তো সি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো এবার 8 নম্বরে আসি। দ্য ব্যাংকার্স টিয়ার্স অ্যান্ড ইমোশনস কেপ্ট হিম ফর আওয়ার্স ফ্রম। মানে ব্যাংকার রাত্রিবেলা কাঁদছিল এবং চিন্তা করছিল, ঠিক আছে? সে কি করছিল? ঘুমোতে পারছিল না, তাই না? স্লিপিং, সে ঘুমোতে পারছিল না, তো 1 নাম্বারটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। মানে কি হয়েছিল? রাত 3টার দিকে ব্যাংকার সেই লয়ারের লজে গিয়েছিল। লয়ার একটি লজের মধ্যে বন্দি ছিল, সেখানে গিয়েছিল। তারপর লয়ারের ভাবনা চিন্তা একটি চিঠিতে পড়ার পরে ব্যাংকার বাড়িতে এসে কাঁদছিল এবং অনেকক্ষণ ধরে ঘুমোতে পারেনি। ডিউরিং হিজ চাইল্ডহুড কালাম লাঞ্চ উড ইনক্লুড। মানে ছোটবেলা কালাম লাঞ্চে কি কি খেত? রাইস আর অ্যারোমেটিক সাম্বার, হোমমেড পিকল, ফ্রেশ কোকোনাট চাটনি। আমরা জানি এই 3টাই রয়েছে, এই 3টাই খেত। তাহলে অল অফ দ্য অ্যাবভ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? কারণ কি 3টাই যেহেতু খেত,
তো অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। এরপরে একটি জিনিস রয়েছে যেটা তোমাদের এ বছরের জন্য একটু স্পেশাল, কি কারেকশন অফ এরর্স, তাই না? কারেক্ট করতে হবে যে টি স্টলের ব্যাপারে কোন জিনিসটি ভুল বলা আছে। টি স্টল ওনারের ব্যাপারে যে চায়ের দোকানদার কোন জিনিসটা ছিল না, তিনি স্মল ছিলেন, মানে তিনি কি ছোট আকৃতির ছিলেন? ইয়েস। তার পরনে ডার্টি ক্লথ ছিল? ইয়েস। ড্রাই আর রিঙ্কেলস ছিল, মানে তার ত্বকটি ছিল শুষ্ক এবং তার রিঙ্কেল পড়ে গিয়েছিল? ইয়েস। তিনি কি ফ্যাট ছিলেন, মোটা ছিলেন? একদমই না। তো এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, যে অড খুঁজতে বলছে, কি বলছে, যেটা ভুল রয়েছে। তো ভুলটা আমরা খুঁজে নিলাম যে তিনি ফ্যাট ছিলেন না। ওকে, তো এটাই হয়ে গেল অ্যান্সার। ভার্স বলতে গেলে আমাদের কবিতার কথা বলা হয়েছে, ঠিক আছে গাইস। তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলটি এবার নতুন দেখছো বা যারা জানো না, সমস্ত আর্টসের সাবজেক্টের সাজেশন কিন্তু আমি দিচ্ছি। ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্কটি রয়েছে, সেখানে গিয়ে ডাউনলোড করো অ্যাপটি আর লগ ইন করে নাও। লগ ইন করে নিয়ে সাজেশন ব্যাচটি মাত্র 77 টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে। 77 টাকার বিনিময়ে তুমি অল আর্টসের সাবজেক্ট পেয়ে যাচ্ছ মাত্র 77-এ। যদি তুমি এটাকে ভাগ করে দাও তাহলে কিন্তু খুব জোর বলতে গেলে একটা সাবজেক্ট তোমার 15 পয়েন্ট সামথিং পড়ছে, ঠিক আছে। তাহলে 15 টাকার বিনিময়ে তুমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলি পেয়ে যাচ্ছ প্রতিটি আর্টসের সাবজেক্টের। তাই তোমার কাছে কিন্তু এটা একটি সুবর্ণ সুযোগ, কারণ এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমরা এক্সট্র্যাক্ট করেছি ফ্রম এবিটিএ টেস্ট পেপার এবং প্রশ্নবিচিত্রা এবং টার্গেট টাইপের সেরকম কোশ্চেন বাঞ্চগুলি থেকে। তাই এই সুযোগটি একদমই মিস আউট করো না, কারণ আমরা আমাদের সময় করেছি, তোমরাও করেছো মাধ্যমিকে, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকে তোয়াক্কা করোনি। এবার এইচএসে কিন্তু সেটা করো না। এই দুদিনের খেলা কিন্তু পুরোপুরি তোমাকে চেঞ্জ করে দিতে পারে। তোমার রেজাল্ট পুরোপুরি 40 থেকে 50 থেকে 80% নিয়ে যেতে পারে বা 90% নিয়ে যেতে পারে। তোমার হাতেই তোমার ভাগ্য, তুমি বেছে নাও কি করবে। তারপর হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ক্যাজুরিনা ট্রি। ক্যাজুরিনা ট্রি একটি কি ধরনের পোয়েম, কোন ধরনের একটা কবিতা এখানে ক্যাজুরিনা ট্রি? আমরা সবাই জানি যে ক্যাজুরিনা ট্রি হচ্ছে একটা ব্যালেড পোয়েম। কেন ব্যালেড পোয়েম? তাও অনেকে বলতে পারে স্যার কেন ব্যালেড পোয়েম? ঠিক আছে, আমরা এটা জানি যে আওয়ার ক্যাজুরিনা ট্রি কোথা থেকে নেওয়া হয়েছে। এনশিয়ান্ট ব্যালেড, সবাই জানো যে এনশিয়ান্ট ব্যালেড এবং কি লেজেন্ডস অফ হিন্দুস্তান, সেই বুক থেকে। কার লেখা? তরু দত্তের লেখা, এনশিয়েন্ট ব্যালেড অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান থেকে। তো ব্যালেড একদমই ইজি চয়েস। সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি দ্য বাবুন ওয়াচেস, মানে সেই গাছের, ক্যাজুরিনা গাছের একদম শীর্ষে বসে বা চূড়ায় বসে সেই বাবুন কি দেখছে? সানসেট, ক্যাজুরিনা ট্রি, সানরাইজ নাকি পোয়েট? কোনটা দেখছে? সে সকালবেলা বসেছিল, তো সে দেখছিল সূর্যোদয়, মানে সূর্য উঠছে, ঠিক আছে। This poem's title Ulysses refers to the Roman name of a Greek hero. কোন গ্রিক হিরোর কথা বলা হয়েছে ইউলিসিসকে দিয়ে? আমরা পড়েছি, যারা যারা অ্যানিমেটেড সিরিজ দেখেছো জানি যে অ্যাকিলিস কিন্তু না, এটা হচ্ছে ওডিসিয়াস। ওডিসিয়াস ছিল গ্রিক একটা হিরোর নাম, ঠিক আছে, কি গ্রিক হিরোর নাম, ঠিক আছে। তো বলতে গেলে তাকে ইউলিসিস বলা হয়েছে। কে ইউলিসিস বলেছে? ইউলিসিস বলেছে এই যে আমাদের লেজেন্ডসগুলো রয়েছে, লেজেন্ডসগুলোতে মানে লেজেন্ডস মানে কাল্পনিক যে এই গল্পগুলো রয়েছে, সেখানে তাকে ইউলিসিস নামে ডাকা হয়েছে। কিন্তু তার আসল নাম কি ছিল? আসল নাম ছিল ওডিসিয়াস। ওকে, তারপর টু সিক, এই যে এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট, এবারে পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট বলতে গেলে এই ইউলিসিস গল্প থেকে। টু সিক, টু ফাইন্ড, নট টু ইল্ড, এরকম কিছু রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে নট টু শাইন নেই, টু ড্রিঙ্ক কথাটি নেই, টু সেল বিয়ন্ড সানসেট এটাও নেই। এই নট টু ইল্ড এটা কিন্তু বইয়ের মধ্যে রয়েছে, তার জন্য এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এগুলো হবে না। আচ্ছা, আমি এটি কিভাবে করলাম? কারণ এটি একটি রেফারেন্স চেয়েছে, মানে কি এই যে কথাটি এর পরে কি রয়েছে? নট টু ইল্ড রয়েছে বলে আমাদের এটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এবার এটা তোমরা জানতে পারবে কি করে? অবশ্যই তোমাদেরকে কবিতাটিকে একটু হলেও পড়তে হবে। ইংলিশ পরীক্ষার আগে একবার হলেও রিডিংটা দিয়ে দিও। আর যদি ভালো মতো রিডিং দিতে চাও তবে অবশ্যই তুমি বলতে গেলে টেক্সট বই নিতে পারো বা কমিক বইগুলি ফলো করতে পারো আমার আলফা ব্যাচের মধ্যে। এরপরে আছে কি? হাইদিস ইজ এ গ্রুপ অফ স্টার্স। হাইদিস
একটা স্টারের গ্রুপ, কিন্তু হায়াদিস মানে কি একটা স্টার, দুটা স্টার, তিনটা স্টার, চারটা, এরকম এরকম করে একটা গ্রুপ ছিল স্টারসের। তো এটা কোন শেপের দেখতে ছিল? এটা ভি শেপ দেখতে ছিল, ঠিক আছে? মানে অনেকগুলো স্টার মিলে কি শেপ করতো? ভি শেপ। আর যখন যখন হায়াদিস দেখা যেত আকাশের মধ্যে, যেমন তোমরা পড়েছো তাই না, কাল্পনিক পুরুষ যেগুলো আছে, ঠিক না, সেরকম এই যে ভি শেপের হায়াদিসও দেখা যেত। এগুলো দেখে গ্রিকরা ভাবতো নিশ্চয়ই সমুদ্রের মধ্যে কোনো একটা খারাপ সংকেত আসছে, মানে ঝড় আসছে অথবা কোনো ধরে নাও অন্য ট্র্যাজেডি আসছে, এরকম বোঝা যায়। তারপরে আমরা কলম ম্যাচ করব, কলম ম্যাচ, ছক ম্যাচ করব। চলো এবার এটিকে একটু জুম করে নিই। এই যে দেখছো এখানে প্রথমে রয়েছে ক্রিমসন। ক্রিমসন মানে কি? ক্রিমসন মানে হচ্ছে লাল। তাহলে এটার সঙ্গে এটা মিলে হয়ে গেল। তাহলে ওয়ানটা কি হলো? ওয়ানটা হলো বি, তাই না? তারপরে কি? ল্যামেন্ট। ল্যামেন্ট মানে কান্না। অনেকেই হয়তো জানবে না ল্যামেন্ট মানে কান্না, তার জন্য তোমাদের একটা ট্রিক রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কলম ম্যাচিংয়ে শুধুমাত্র দুটা ওয়ার্ড চিনতে হবে। যেমন রাগেড মানে ধরে নাও তুমি জানো, রাগেড মানে হচ্ছে শক্ত বা খসখসে, ঠিক আছে? তাহলে 2 নাম্বারটা কত হলো? 2 নাম্বারটা ডি নাম্বার হলো। আচ্ছা, 2 নাম্বারটা যখন ডি নাম্বার হয়ে গেল, তখন আমাদেরকে নিচে অপশন খুঁজতে হবে যে প্রথমটাতে কি ছিল? প্রথমটাতে বি ছিল, 1টা হচ্ছে বি আর 2 নাম্বার হচ্ছে ডি, তাই না? তো কোন অপশনে সেটা রয়েছে আমরা দেখব। এই যে 1টাতে আছে বি, 2 নাম্বারে ডি। 1টাতে বি আছে না, এটা তাহলে ক্যান্সেল। এটা তারপরটাতে 1টাতে কোনো বি আছে না, ক্যান্সেল। 1টাতে বি আছে না, ক্যান্সেল। এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? একবার বাকিগুলো মিলিয়ে নিই, যেহেতু আমরা এটা ভালো মতো করছি। যে ল্যামেন্ট মানে কি? মন। তাহলে 3এরটা সি, 3টা এ হবে, 3টা এ আছে। তারপর গ্যালেন্টলি মানে কি বলতো? মানে গর্বের সাথে বা সাহসিকতার সাথে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে গ্যালেন্টলি মানে কি? গর্বের সাথে বা সাহসিকতার সাথে। তাহলে 4টা হলো সি। আমরা দেখে নিই যে 4টা সি আছে কিনা। 4টা সি আছে, তো একদম কারেক্ট, আমাদের এ নাম্বারটাই হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, অপশনগুলোর মধ্যে এরপরে আমরা একটা নতুন ধরনের একটু পেয়েছি। আমি প্রথমেই বলেছিলাম যে এই সেটটি একটু স্পেশাল রয়েছে, কারণ এখানেই না তোমাদেরকে এই চার্টগুলো বেশি দেওয়া হয়েছে, আর যেগুলো উচ্চ মাধ্যমিকে থাকারই কথা, কারণ তোমাদের জন্য এখন একটু ভালো করার চেষ্টা করছে সরকার, যাতে তোমরা যখন চাকরি পরীক্ষা দেবে তোমাদের এগুলো দেখে মানে তোমাদের রিজনিং বলো বা এমসিকিউ করতে সুবিধা হয়। কারণ তোমরা বেশিরভাগ সবাই জানো যে চাকরি পরীক্ষা কিন্তু এমসিকিউ বেসড হয়, তাই না? তাহলে এখানে বলা হয়েছে ক্যাজুরিনা ট্রি কোন জিনিসটির সঙ্গে সরাসরিভাবে তার কোনো লিঙ্ক নেই ক্যাজুরিনা গাছের সঙ্গে। ক্যাজুরিনা গাছে ক্রিপার দেখা যায়, ইয়েস দেখা যায়। গ্রে বাবুন বসে থাকে, হ্যাঁ বসে থাকে। তার ওখানে মৌমাছি আসে, ইয়েস আসে। কিন্তু কেসমেন্ট মানে হচ্ছে জানালা, ঠিক আছে? যারা বুঝতে পারছো না, হয়তো ইমেজটা দেখে বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাদের উচ্চারণ করে বলে দিচ্ছি যে কেসমেন্ট মানে কি? জানালা। জানালা কিন্তু ক্যাজুরিনা গাছের সঙ্গে লেগে নেই বা তার সঙ্গে সম্পর্কিত নেই। তার জন্য এই জানালাটা একটা অড জিনিস, তো এটা কাটা হয়ে যাবে, সিটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার, যে জানালাটা কিন্তু ক্যাজুরিনার অংশ নয়। তারপর আমরা দেখতে পাচ্ছি বড়োডেল। বড়োডেল কথাটি মানে কোন দেশের মধ্যে বড়োডেল লোকেটেড, কোন দেশের মধ্যে অবস্থিত। লোকেটেড মানে অবস্থিত। ইংল্যান্ডের মধ্যে, ফ্রান্সের মধ্যে, ইতালি নাকি ইন্ডিয়া? কোনোটাই না, ইংল্যান্ডের মধ্যে অবস্থিত বড়োডেল। মনে রাখবে, বড়োডেলের মধ্যে সেই অমর গাছগুলি রয়েছে যেগুলো 1000 থেকে 1500 বছর বাঁচে, 1000 থেকে 1500 বছর। আচ্ছা, তাদেরকে অমর কেন বলা হয়েছে? কারণ একটি মানুষ যখন জন্মগ্রহণ করছে, সেই গাছটিও যদি তখন জন্মগ্রহণ করে, তাহলে ওর মৃত্যু একটা মানুষ দেখতে পারবে না বা তার পরের জন্মগুলিও দেখতে পারবে না। দেখতে হলে 10 বছর মানে 10 জন্ম বেশি বাঁচতে হবে, 10 থেকে 15 জন্ম বেশি বাঁচতে হবে, মানে 1500 বছর বাঁচতে হবে, তারপর গিয়ে গাছটিকে আমরা মরতে দেখতে পারবো, যেটা একদমই পসিবল না। তার জন্য সেই বড়োডেলের গাছগুলোকে অমর গাছ বলা হয়েছে বা ডেথলেস ট্রিজ বলা হয়েছে। এরপরে কি কারেক্ট অপশন বলা হয়েছে, যে অল্টারনেটিভ থেকে কোনটা সঠিক। আচ্ছা, এটি হচ্ছে ট্রু ফলস, ঠিক আছে? ট্রু ফলসেও সেম জিনিস, আমরা 2টি ঠিক করতে পারলে বা 3টি ঠিক করতে পারলে সব ঠিক হবে। ইউলিসিস নিজের লাইফে স্যাটিসফাইড, এটা কি সত্যি? একদমই না। ইউলিসিস যখন রাজত্ব করছিল, সে নিজের লাইফটিকে স্যাটিসফাইড ফিল করছিল না, মানে সে নিজের লাইফে খুবই অখুশি ছিল, তাই এটা ফলস হয়ে গেল। ইউলিসিস বিশ্বাস করে তার লাইফটা মিনিংলেস, তার লাইফটা হচ্ছে দিশাহীন, বেকার, তার লাইফটা কোনো কাজে লাগেনি, তার লাইফটা
ফলস। ইউলিসিস মনে করেছে সে একটি মহান ব্যক্তি এবং তার বসে থাকাটা উচিত নয়। সে অনেক মহান কাজ করেছে, যেমন ট্রয়ের যুদ্ধটি, তারপর সমুদ্র পার করে বাড়ি এসেছে। ইউলিসিস রিফ্লেক্টস অন হিজ লাইফ ব্রেভিটি, মানে ইউলিসিস নিজের লাইফটিকে একটি ছোট্ট অংশ ভাবে বা ছোট্ট চ্যাপ্টার ভাবে। ট্রু, যে ইউলিসিস কিন্তু বলেছে যে লাইফ খুবই ছোট, কিন্তু আমি এটিকে শেষ পর্যন্ত পান করতে চাই, তাই না? তারপর ইউলিসিস সিক্স মোর লাইফ এক্সপিরিয়েন্সেস, মানে ইউলিসিস লাইফে আরও বেশি এক্সপিরিয়েন্সেস চান, আরও বেশি অভিজ্ঞতা চান। ইয়েস, এটা সত্যি। 6 মানে খোঁজা, ঠিক আছে? 6 মানে খোঁজা আর এক্সপিরিয়েন্সেস মানে অভিজ্ঞতা। তাহলে কি হলো? FFTT কোথায় আছে? FFTT বি নাম্বারটা, FFTT। আর কোথাও আছে না? এটা FTFT আছে, এটা হবে না। TFFT না, একদমই না। TFTF না, FFTT, ঠিক আছে? এরপরে 20-তে চলে আসি। আফটার রিটার্নিং ফ্রম ট্রোজান ওয়ার, মানে ট্রোজান ওয়ার থেকে ফেরত আসার পরে। এবার ট্রোজান ওয়ার মানে কি? ট্রোজান ওয়ার মানে সেই ট্রয়ের যুদ্ধকে বলা হয়েছে। ট্রয়ের যুদ্ধকে এক কথায় ট্রোজান ওয়ারও বলে। অনেকে আমার অ্যানিমেটেড সিরিজটি দেখেছো, ওই যে ঘোড়ার কাহিনীটি, ঘোড়ার মধ্যে ঢুকে পড়ে সবাই, রাত্রিবেলা সবাই ঘুমিয়ে যায়, ঘোড়া থেকে সৈন্যগুলো বের করে ট্রয়কে কবজা করে নেয়। যারা দেখোনি অ্যানিমেটেড সিরিজটি দেখে নিও, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে প্রতিটি চ্যাপ্টারের। বলছে যে ট্রোজান ওয়ার থেকে ফিরে এসে ইউলিসিস বাড়িতে কতদিন থাকে, ঠিক আছে? খুবই খুবই একটু কমপ্লেক্স টাইপের এটা, আর বলতে গেলে ইন্টেলিজেন্টরাই পারবে, যারা ভালো মতো পড়েছে, ঠিক আছে? এটা হয়ে যাবে 3 ইয়ার্স। কেন 3 ইয়ার্স হবে? কারণ তার মধ্যে আছে যে 3 সানস বলে একটা কথা আছে। 3 সানস মানে 3 সূর্য, ঠিক আছে? কয় সূর্য? 3 সূর্য, 3 সানস। এবার তখনকার দিনে গ্রিকরা কি বলতো বলতো? এক সূর্য মানে হচ্ছে 1 বছর। এক সূর্য মানে 1 বছর মানে কি? সূর্যের 1 প্রদক্ষিণ, বুঝতে পারছো? সূর্যের 1 প্রদক্ষিণ করতে কত দিন লাগে? 365 দিন বা 1 বছর। তাহলে 3 সূর্য মানে কি? 3 বছর, ঠিক আছে? তো 3 বছর ধরে সে বাড়িতে সেরকম রাজা হয়ে অলস হয়ে পড়ে রয়েছে। তারপরে গিয়ে তার মনে হয়েছে এই অলস রাজা হয়ে পড়ে থাকাটা বেকার, ঠিক আছে? তার থেকে ভালো আমি নতুন কোনো যাত্রায় বেরোই আর টেলিমেকাসকে দিয়ে দিই। টেলিমেকাসকে তার পুত্র, ঠিক আছে? টেলিমেকাসকে রাজভারটা দিয়ে আমি চলে যাই। তারপরে যখন আমরা চলে আসছি ড্রামাতে, ড্রামাটি কি? রাইডার্স টু দ্য সি। এখনও জানো অনেক ছেলে মেয়ে এটুকু অবধি জানে না যে রাইডার্স টু দ্য সি আমাদের সিলেবাসে রয়েছে। অনেকে মেসেজ করছে, কমেন্ট করছে, স্যার তারা গল্পটি কবে দেবেন, ঠিক আছে? এগুলো বলো, তোমরা কি বলতে চাও তাদের জন্য, ঠিক আছে? এখানে দেখো রাইডার্স টু দ্য সি যে আছে, রাইডার্স টু দ্য সিতে 5টার মতো কোশ্চেন আমরা পাবো, তাই না? 5টা কোশ্চেন পাবো, একদম পুরো ইজি থাকবে। কারণ তোমরা যদি অ্যানিমেটেড আমার সেই ভিডিওটি দেখেছো রাইডার্স টু দ্য সি এর, তোমাদের কাছে পুরোপুরি জল ভাত বলতে গেলে, তাই না? একবার অবশ্যই জানাবে যে সত্যি তোমরা অ্যানিমেটেড সিরিজগুলো থেকে হেল্প পেয়েছো কিনা। সিঞ্জ, জেমস সিঞ্জ, তাই না? জন মিলিংটন সিঞ্জ, তার লেখা রাইডার্স টু দ্য সিতে বলা হয়েছে এটা 1 অ্যাক্ট প্লে, ঠিক আছে? 1 অ্যাক্ট প্লে মানে কি জানো? 1 অ্যাক্ট প্লে মানে হচ্ছে একই সময়ে একটা ঘরের মধ্যে বা একই স্থানে কোনো নাটক, বুঝতে পারলে? মানে আমাকে পিছনের লোকেশন চেঞ্জ করতে হচ্ছে না। যেমন স্কুলের নাটক হয়, তোমাদেরকে লোকেশন চেঞ্জ করতে হয়, তাই না? মানে পিছন থেকে পর্দা সরিয়ে দিয়ে সেখানে ধরে নাও তুমি জঙ্গলের পর্দা লাগিয়ে দিলে, বা তারপর নদীর পর্দা লাগিয়ে দিলে, পর্বতের লাগিয়ে দিলে, বা ঘরের পর্দা লাগিয়ে দিলে, এরকম কিছুই না। এই পুরো নাটকটি একটি ঘরের মধ্যে মানে অভিনীত হয়েছে, আর এখানেই নাটকটি শেষ হয়েছে। আর বলতে গেলে একই দিনে, এক দিনের মধ্যে পুরোপুরি শেষ হয়েছে। এরকম না যে কেউ একজন বলল এর পরের দিনে তারপরে আবার নাটক শুরু হলো, এরকম কিছুই না। এখানে দেখো যে রাইডার্স টু দ্য সি 1 অ্যাক্ট প্লে কেন বলা হয়েছে? কারণ এখানে কি এটা কমেডি ছিল? কমেডি মানে এটা কি হাস্যকর কোনো ছিল না? ট্র্যাজিক কমেডি মানে কোনো দুঃখ ছিল, সঙ্গে সঙ্গে আবার হাসিরও ছিল না। আমরা তো হাসি তো পাইনি, কারো পেতে পারে কিন্তু একদম হাসি পায়নি এটাতে। এটা হচ্ছে একটা ট্র্যাজিক বলতে গেলে গল্প, ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্র্যাজেডি। এবার ট্র্যাজেডি মানে অনেকে জানে না, অনেকেই দেখেছো বাহুবলী সেই মুভিটি। বাহুবলী মুভি মানে হচ্ছে লাস্টে হিরো যখন বাহুবলীর মানে চাকু ঢুকিয়ে দেয়, কাট্টাপ্পা, ঠিক আছে? তো ওটা হচ্ছে একটা ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কি? লাস্টে যখন হিরো মারা যায়। ট্র্যাজেডি মানে কি? লাস্টে যখন হিরো মারা যায় বা হিরোর সাথে খুবই একটা খারাপ কিছু হয়। এখানে আমাদের যদিও মেন ক্যারেক্টার রয়েছে মরিয়া, এবং মরিয়ার সমস্ত ছেলে মারা যায়, তো এটা একটা ট্র্যাজেডি বলতে গেলে। তো এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ। আচ্ছা,
এই যে বলছে এই প্লে মানে এই যে নাটকটি এটা আয়ারল্যান্ডের একটি দ্বীপে করা হয়েছে। এটা কোন দ্বীপের কোন অংশ বলতে গেলে আয়ারল্যান্ডের দিক থেকে কোন দিকে, এটা পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? আমরা যারা পড়েছি ভালো মতো, যারা আমার চ্যানেলটিকে ফলো করো সবাই জানো যে এটা ওয়েস্ট, আয়ারল্যান্ডের পশ্চিমে অর্থাৎ বাঁ হাতে। আয়ারল্যান্ডে কোন দিকে? বাঁ হাতে অ্যারেন আইল্যান্ডস, বানানটিও লিখে দিই অ্যারেন আইল্যান্ডস, তোমাদের পরীক্ষা যেহেতু এসে গেছে। অ্যারেন আইল্যান্ডস, আইল্যান্ডসটাকে ইসল্যান্ড তাই না, আইল্যান্ড। অ্যারেন আইল্যান্ডের মধ্যে মরিয়ার ফ্যামিলি থাকতো আর সেখানেই এই পুরো নাটকটি হয়েছিল। কোথায় ছিল এটা? আয়ারল্যান্ডের পশ্চিম দিকে। চলো, তারপরে একজন জিজ্ঞেস করে উঠল, একটু জুম করে দিই। তারপরে একজন জিজ্ঞেস করে উঠল যে এখানে কি কোনো নেলস রয়েছে, এটার সাথে কি কোনো পেরেক বা কাঠি রয়েছে? এটা কে জিজ্ঞেস করেছিল? এটা সেই ওল্ড ম্যানটা করেছিল জিজ্ঞেস। একজন ওল্ড ম্যান ক্যাথলিনের পাশে বসেছিল। ক্যাথলিন তাকে গিয়ে বলল যে আপনারা হোয়াইট বোর্ডসগুলো ইউজ করতে পারেন, সেগুলো দিয়ে কফিন বানান, ঠিক আছে? তো সেই ওল্ড ম্যানটা বলল পেরেক আছে? তো ক্যাথলিন বলল না, পেরেক নেই। কেন পেরেক নেই? কারণ ক্যাথলিন ওরা কোনোদিনই ভাবেনি যে তাই সেই কফিনগুলোকে পেরেক বন্দি করতে হবে, মানে কফিনগুলো বানিয়ে কোনো দাদাকে বা তার ওই মাইকেল বা বার্টলেকে কবর দিতে হবে, কখনো ভাবেনি। কেউ কোনোদিনও নিজের কবর আগে থেকে রেডি করে রাখে? একদমই না। মরিয়া কিন্তু খুব শোকাহত হয়ে, মানে মরিয়া তাদের মা খুব শোকাহত হয়ে কোনেমারা থেকে এই বোর্ডগুলো নিয়ে এসেছিল, তক্তাগুলি নিয়ে এসেছিল, হোয়াইট বোর্ডস। আচ্ছা, এখানে বলেছে যে এই যে ছকটিকে সাজাও, বলেছে যে কে আগে মরেছে সেটা ছকটাকে সাজাও। তাহলে মরিয়ার হাজব্যান্ড প্রথমে মারা গেছে, তারপরে বার্টলে মারা গেছে, তারপরে মাইকেল মারা গেছে। বার্টলে আগে মারা গেছে না মাইকেল আগে মারা গেছে? আমরা সবাই জানি মাইকেল আগে মারা গেছে, ওইটা ক্যান্সেল। মরিয়ার মাইকেল মারা গেছে, তারপরে মাইকেল মারা গেছে, তারপরে বার্টলে মারা গেছে। এখানে অ্যাকচুয়ালি মরিয়ার মাইকেল তো হওয়া উচিত না, কারণ মাইকেল নিচেও আছে। এখানে কি হওয়া উচিত? মরিয়ার হাজব্যান্ড, তাই না? হাজব্যান্ড। তো এখানে আমরা একটি সঠিক জিনিস পেলাম যে মরিয়ার হাজব্যান্ড মরলো, তারপরে মাইকেল মরলো, তারপরে বার্টলে মরলো। আচ্ছা, অনেকে ভাবতে পারো না স্যার মাঝখানে তো সেমাস, প্যাচ এরাও তো মারা গিয়েছিল, ওদের কথা যেহেতু নেই, আমরা জাস্ট প্র্যাকটিক্যালি ভাববো যে আগে হাজব্যান্ড মারা গেছে, তারপর মাইকেল, তারপর বার্টলে। সঠিক, কারণ বার্টলে লাস্টে মারা গেছে, তো সি নাম্বারটা কারেক্ট। আচ্ছা, এই দিকটা দেখি, মাইকেলের পরে বার্টলে মারা গেল, তারপরে মরিয়ার হাজব্যান্ড, লাস্টে মরিয়ার হাজব্যান্ড মারা গেছে? একদমই না, মরিয়ার হাজব্যান্ড তো সবার আগে মরছে। বার্টলে, মাইকেল, তারপর মরিয়ার হাজব্যান্ড, একদমই না। তো সি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কেন হলো? চলো 25-এ আসি। When is the Samhain? Samhain কি? এবার Samhain হলো একটা উৎসব। Samhain কি? একটা উৎসব। ক্যাথলিক গ্রুপ মানে জানো, খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক গ্রুপ থাকে যারা একটি হ্যালোউইন টাইপের, বলতে গেলে হ্যালোউইন তো বোঝো, ভূত চতুর্দশী, হ্যালোউইন যেদিন সবাই ভূত সাজে, সেরকম একটা উৎসব রয়েছে সেই আয়ারল্যান্ডের মধ্যে দ্বীপগুলিতে পালন করা হয়। তো মরিয়া এরাও স্যামহেইন উৎসবটি পালন করত। সেটি শুরু কখন হতো? অক্টোবরের 31 তারিখে, ঠিক আছে? অক্টোবরের 31 তারিখে সেই স্যামহেইনটি হতো। আর সেদিন রাত্রিবেলা তারা যেত চার্চে গিয়ে হলি ওয়াটার নিয়ে আসতো। কি? চার্চে গিয়ে হলি ওয়াটার। এবার হলি ওয়াটার কি? পবিত্র জল। যেই জলটা দিয়ে বাড়িতে বা সবার উপরে ছিটিয়ে দিলে সেটি কি হয়? চারিদিকে একদম যেগুলো নেগেটিভ এনার্জি আছে বা খারাপ যেগুলো সংকেতগুলো আছে সেগুলো চলে যায়, ঠিক আছে? তো এই জিনিসটির কথা বলা হয়েছে। তো মরিয়া লাস্টের দিকে কাঁদতে কাঁদতে বলেছিল আর আমাকে স্যামহেইনে যেতে হবে না কারোর জন্য সেই পবিত্র জল নিয়ে আসতে। আই ফেল্ট এ থ্রিল, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। সিম্পল করতে বলেছে, একদমই সোজা। আমরা জানি সিম্পলে কোনো কিছু বসে না। কোনগুলো বসে না? এই যে দ্যাট টাইপের জিনিসগুলো, যেমন দেখো অ্যাজ, দো, তারপর কি বিকজ, তারপর কি WH ওয়ার্ড, তারপর দ্যাট। এবার অনেকে বলতে পারে স্যার WH ওয়ার্ড মানে কি? WH ওয়ার্ড মানে হচ্ছে যেগুলো WH দিয়ে শুরু হয়, যেমন হোয়াট, যেমন হুইচ, যেমন হুম, যেমন হু, তাই না? সেরকমভাবে অ্যাজ, দো, বিকজ, দ্যাট এগুলো কোথায় বসে? কমপ্লেক্সে বসে। আমাদের কি করতে বলেছে? সিম্পল করতে বলেছে। তাহলে দ্যাট কি বসবে? না স্যার, এটা তো কমপ্লেক্সে বসে। কমপ্লেক্স মানে স্যার হচ্ছে জটিল, আমাদের তো সহজ করতে বলেছে, তো কমপ্লেক্সের ওয়ার্ডগুলো বসানো যাবে না, তো দ্যাটটা বসবে না, হয়ে গেল। এবার অ্যান্ডটা কোথায় বসে?
আমরা সবাই জানি যে অ্যান্ড, অর, আর, বাট এই তিনটা বসে কিসে? কম্পাউন্ডে, যেটাকে বাংলাতে তোমরা বলো কি? যৌগিক বাক্য, তাই না? যেটাকে বলো যৌগিক। যৌগিক মানে দুটো বাক্যকে যোগ করে দেওয়া, যৌগিক, ঠিক আছে না? কিন্তু এটা তো স্যার বলছে যে সিম্পলে করতে, তো এটাও হবে না, কারণ অ্যান্ড আছে, ওটা তো কম্পাউন্ডে বসে। স্যার এটাতে কিছু নেই, আই ফিল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এটা হতে পারে। এটাতে স্যার অ্যাজ আছে, অ্যাজ তো স্যার কমপ্লেক্সে বসে, এটাও হবে না। সি নাম্বারটা হয়ে গেল স্যার কারেক্ট অ্যান্সার। কেন হলো স্যার? কারণ বাংলাতে বুঝিয়ে দিই, আমি একটা থ্রিল ফিল করলাম, আমি একটা উত্তেজনা ফিল করলাম, ইট ওয়াজ আনএক্সপেক্টেড, এটা ছিল অপ্রত্যাশিত। দুটো বাক্য কি? আমি একটি উত্তেজনা ফিল করলাম, এটা ছিল অপ্রত্যাশিত। একসঙ্গে বললে আমি একটি অপ্রত্যাশিত উত্তেজনা ফিল করলাম, এটি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? কেন হলো বোঝাতে পারলাম? চলো একবারে রিভিশন ক্লাসের মতো হবে এটা। দ্য ব্যাংকার সেইড টু দ্য লয়ার। স্যার আমরা জানি সেইড টু থাকলে টোল্ড বসে, অনেকবার আমরা করেছি। সেইড টু থাকলে কি বসে? টোল্ড বসে। আচ্ছা নিচে মিলিয়ে নিই, সবগুলোতে টোল্ড আছে? ইয়েস, সবগুলোতে আছে। স্যার তো তাহলে এখানে তো ফেসে গেলাম। এবার এই কমা উঠে গিয়ে দ্যাট বসবে যদি লাস্টে ফুল স্টপ থাকে। দ্যাট বসেছে, ইয়েস স্যার, এটা তো বসেছে, এটা তো বসেছে, এটা তো বসেছে, এটা তো বসেছে। এবার কি করব? আচ্ছা ব্যাংকার লয়ারকে বলল, ব্যাংকার লয়ারকে বলল আই অ্যাম সরি ফর ইউ। ব্যাংকার লয়ারকে বলল আমার তোমার জন্য দুঃখ হচ্ছে, আমার তোমার জন্য দুঃখ হচ্ছে। তাহলে আমিটা কে এখানে? আমিটা হচ্ছে ব্যাংকার। ব্যাংকার বলছে আমি তোমার জন্য দুঃখিত, তাই তো এখানে আইটা হয়ে যাবে হি। আর অ্যাম ইজ আর আমরা জানি স্যার, অ্যাম ইজ অথবা আর যদি থাকে সেটি ন্যারেশনে অতীতে হয়ে যায় ওয়াজ বা ওয়্যার, আপনি বলেছিলেন। ঠিক আছে, অ্যাম ইজ আর কি হয়ে যায়? ওয়াজ ওয়্যার। আর যদি হ্যাজ অফ থাকে স্যার, তাহলে আপনি বলেছিলেন, এটা হয়ে যায় হ্যাড, HAD, হ্যাড। হ্যাজ অফ মানে আছে, হ্যাড মানে ছিল, অ্যাম ইজ আর মানে হয়, ওয়াজ ওয়্যার মানে ছিল, তাই না? তাহলে স্যার এখানে ওয়াজ বসবে, একটিতে ওয়াজ আছে, এটাতে ওয়াজ আছে, এই দুটাতে ওয়াজ নেই তো হবে না। এখানে হ্যাড বসেছে কিন্তু উপরে তো হ্যাজ অফ নেই, হবে না। স্যার এখানে না আই থেকে গেছে, ব্যাংকার তো আমি না স্যার, আমি তো সেই ব্যাংকার না যে মিলিয়ন মানে বেট করেছিলাম, আমি তো সেই না। 2 মিলিয়ন রুবলস আমি তো বেট করিনি, তার জন্য হি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ডি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কারেক্ট দ্য এরর্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। যেটা ভুল রয়েছে সেটা ঠিক করো। একদমই সোজা। কেন সোজা? কারণ বইটা ভালো মতো পড়লে এরর্সগুলোকে খুঁজে পাবে। অনেক ইউটিউবে অনেক টিচার্স ভিডিও দিয়েছে, আমি একটা ভিডিও দিয়েছি কারেকশন অফ এরর্সে। আমি বারবার করে বলেছি একদম গ্রামাটিক্যাল রুলস টুলস কিছু ফলো করতে যাবে না, অনেক ফেসে যাবে। চুপচাপ টেক্সট বইটি রিডিং পড়ো, একদম চিনে যাবে কোনটা কারেক্ট অ্যান্সার। বেকার ওরকম বড় বড় গ্রামাটিক্যাল রুলস শিখতে যেও না। অনেক সময় ন্যারেটর বা পোয়েট বা যারা রয়েছে তারা কিন্তু নিজের লাইনগুলোতে গ্রামার ফলো করে না, তাহলে আমরা জানি এটাতে রিলেভেন্ট হবে না, রিলেভেন্ট হবে না, রিলেভেন্টলি হবে না, রিলেভেন্স হবে। রিলেভেন্সটা কারেক্ট অ্যান্সার, সি নাম্বারটা অ্যাকচুয়াল অ্যান্সার। কেন স্যার? আমি অনেক 3, 4 বার, 5 বার, 6 বার, 7 বার আমি রিডিং পড়েছি, কারণ এটা স্ট্রং রুটস থেকে এসেছে। স্ট্রং রুটস আগের সিলেবাসেও ছিল, আমি যখন পরীক্ষা দিয়েছি তখনও ছিল, তার জন্য আমি বলতে পারি যে এটা আমি অনেকবার পড়েছি, তাই না? তার জন্য তোমরাও যদি অনেকবার পড়ো এটা ডিরেক্ট করতে পারবে। ওকে, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড। মানে চুপচাপ বসে থাকা এবং শেষ করে দেওয়া কতটাই না জঘন্য একটি কাজ। ঠিক আছে, নিজের জীবনকে নিয়ে কথা হচ্ছে, তো এখানে বলছে স্প্লিট দ্য সেন্টেন্সেস। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক এন অ্যান্ড, কমা আছে, কমা মানে কখনোই স্প্লিট হয় না। তোমরা যারা আমার স্প্লিট অফ দ্য সেন্টেন্সেস ভিডিও দেখেছো তারা জানো। ইট ইজ টু ডাল, ইট ইজ টু পজ টু মেক এন অ্যান্ড, মনে তো হচ্ছে না ঠিক হবে। ইট ইজ নেভার ডাল টু পজ, উল্টা করেছে, একদমই ভুল। ইট ইজ ভেরি ডাল টু পজ, ইট ইজ ভেরি ডাল টু মেক এন অ্যান্ড, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, স্প্লিটার কেন হলো? কারণ হচ্ছে এই যে দেখো, হাউ ডাল ইট ইজ টু পজ, এই যে হাউ কথাটা আছে, হাউ দিয়ে না একটু বেশি বলতে গেলে জোর দেওয়া হয়। যেমন আমরা বলি না হাউ বিউটিফুল দ্য কার ইজ, মানে কত সুন্দর সেই গাড়িটি। গাড়িটি কত সুন্দর মানে কি, গাড়িটি খুবই সুন্দর, তাই না? আমরা তো মাত্রা জানতে চাইছি না যে বলো 1 থেকে 100-র মধ্যে গাড়িটি কত সুন্দর, এরকম তো বলছি না। আমরা বলছি গাড়িটি কত সুন্দর, মানে গাড়িটি খুবই সুন্দর, তাই না? তার জন্য ভেরি কথাটা বসলো। আশা করি বোঝাতে পারলাম।
চলো 30তে আসি। হি ওয়াজ রাইটিং সামথিং হিয়ার, লেট আস রিড ইট। কমপ্লেক্স করতে বলেছে। কমপ্লেক্স মানে কি স্যার? এবার পড়েছে কমপ্লেক্স, যেটিতে কি বসে? যেটিতে অ্যাজ, দো, বিকজ, তাই না? অ্যাজ, দো, বিকজ, তারপরে WH ওয়ার্ড, দ্যাট, এগুলো বসে। দ্যাট আর WH ওয়ার্ডগুলো বসে। WH ওয়ার্ড মানে হু, হুইচ, ওয়্যার, এগুলো। আচ্ছা স্যার, উপরটিতে কোনো কিছু আছে নাকি দেখি? অ্যাজ, দো, বিকজ, কিছু নেই, কেটে দিলাম। লেট আস রিড হোয়াট। এই যে হোয়াট কথাটা আছে স্যার, এখানে এটা WH ওয়ার্ড, তাহলে এটা রেখে দিলাম, কারণ কমপ্লেক্স এগুলোই বসে। দো কথাটি রয়েছে, দো তো বসে স্যার, রাখলাম, ঠিক আছে। অ্যান্ড কথাটি হবে না স্যার, কেন? অ্যান্ড কোথায় বসে? কম্পাউন্ডে বসে। অ্যান্ড, অর, বাট, তাই না? এখানে করতে বলেছে কমপ্লেক্স, তাহলে স্যার এটা কোনটা হবে? দো মানে হচ্ছে যদিও। যদিও সে কিছু একটা লিখেছে এখানে, চলো পড়ি। কেমন লাগছে না? যদিও কিছু একটা পড়ছে, লিখেছে সে এখানে, চলো পড়ি। মানাচ্ছে? একদমই না। ওপরটা দেখো কি বলেছে, সে, লেট আস রিড, চলো পড়ি, হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, কি লিখেছে সে এখানে। মানে কি, চলো পড়ি সে এখানে কি লিখেছে, চলো পড়ি সে এখানে কি লিখেছে। মানাচ্ছে? অবশ্যই মানাচ্ছে। বা সে এখানে কি লিখেছে, চলো এটা পড়ে দেখি। মানাচ্ছে? ঠিক আছে। কিন্তু এই যদিও দিয়ে একদমই মানাচ্ছে না। যদিও সে কিছু একটা লিখেছে, চলো পড়ে দেখি, একদমই না। তো বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। আমি যখন এইগুলো করতাম, আগে বাংলাতে করতাম, তারপরে ইংলিশে করতাম। এটা করলে একটু বেশি সুবিধা হয়। আচ্ছা, আনসিনে আসি। আনসিনে তোমরা বলেছো প্রতিটি লাইনের বাংলা মানে লাগবে, অবশ্যই বলে দেবো, আগেরগুলোতেও বলেছি। দেয়ার is an old Persian story of an aged man lame and leaning on a staff. সেখানে একটা পুরনো পারস্যের কাহিনী ছিল। একটা খোড়া, বলতে গেলে একটা বৃদ্ধ মানুষ ছিল যে এক পায়ে খোড়া ছিল। কি? এক পায়ে খোড়া মানে ল্যাংড়া ছিল, ঠিক আছে। তারপর কি, সে একটা লাঠির উপরে হাত দিয়ে, মানে লাঠির উপরে ভর দিয়ে সে চলাফেরা করতো। তো ওই যে লিনিং মানে হচ্ছে কি, ভর দেওয়া, কোনো জিনিসের উপরে ভর দেওয়া, যেমন আমরা দেওয়ালের মধ্যে এইভাবে লিনিং হয়ে থাকি, ভর দেওয়া, ঠিক আছে। আর লেম মানে কি? লেম মানে খোড়া, বুঝতে পারলে, বা ল্যাংড়া যেটাকে বলে। তো মনে রাখবে খুব ভালো এই ওয়ার্ডগুলো, কারণ না তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, যে তুমি কেন লিন হয়ে আছো, মানে তুমি হেলান দিয়ে কেন আছো, এগুলো। ওকে, ওয়ান স্টোমি ইভিনিং, একটি ঝড়ো রাতে, মানে ঝড় হচ্ছিল, ঠিক আছে, ঝড় হচ্ছিল। হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ডোর অফ আব্রাহামস টেন্ট, সে আব্রাহামের সেই তাঁবুর দরজায় এসে দাঁড়ালো। আচ্ছা, আব্রাহাম কে ছিল? আব্রাহাম তখনকার জিউইশ পিপল, মানে জিউ ধর্ম তোমরা নিশ্চয়ই জানো, সেই ধর্মের তিনি দূত ছিলেন বলতে গেলে। তো সেই ধর্মের যে আব্রাহাম ছিলেন, তিনি তার টেন্টের সামনে এসে দাঁড়ালো সেই খোড়া মানুষটি। হি ওয়াজ রিসিভড উইথ দ্য ইউজুয়াল হসপিটালিটি, তাকে একদমই অতিথেয়তার সাথে তাকে ডাকা হলো তাঁবুর ভেতরে, যে আসুন আমাদের সঙ্গে রাত্রে ডিনার করুন, ঠিক আছে। বাট আব্রাহাম অবজার্ভড, কিন্তু আব্রাহাম দেখলো, অবজার্ভ মানে কি, দেখলো, দ্যাট দ্য স্ট্রেঞ্জার এট অ্যান্ড ডিড নট প্রে আস্কিং নো ব্লেসিং ফর ফুড, দেখলো যে সেই খোড়া ব্যক্তিটি, যেটি স্ট্রেঞ্জার ছিলেন, যিনি অচেনা ছিলেন আব্রাহামের কাছে, তিনি খাওয়ার আগে কোনো কিন্তু প্রে করলেন না, কোনো প্রার্থনা করলেন না, কোনো আশীর্বাদ চাইলেন না খাবারের জন্য, মানে ভগবানকে বা ঈশ্বরকে ধন্যবাদ জানালেন না যে এই খাবারটির জন্য ধন্যবাদ, এটি বললেন না, তাই না। তো আব্রাহাম এটাতে একটু রেগে গেলেন। রেগে গিয়ে কি হলো, বিং সারপ্রাইজড, আব্রাহাম আস্কড হিম why he did not worship the God, worship মানে কি, প্রার্থনা বা পূজা করা, দ্য গড অফ হেভেন। এটাতে অবাক হয়ে আব্রাহাম সেই মানুষকে জিজ্ঞেস করলো, আপনি ঈশ্বরকে প্রার্থনা করলেন না কেন, ঠিক আছে। দ্য ওল্ড ম্যান সেইড দ্যাট ফায়ার ওয়াজ হিজ গড অ্যান্ড হি ওরশিপড নো আদার গড, সেই বুড়ো মানুষটা বলল যে আমি আগুনকে দেবতা হিসেবে মানি, শুধুমাত্র কাকে? আগুনকে দেবতা হিসেবে মানি, আর কোনো জিনিসকে আমি দেবতা হিসেবে মানি না, এটা সেই বুড়ো মানুষটা বলল। হিয়ারিং দিস আব্রাহাম ওয়াজ অ্যাংরি অ্যান্ড ড্রোভ হিম আউট ইনটু দ্য নাইট, এটা শুনে আব্রাহাম সেই ঝড়ের রাত্রে সেই মানুষটিকে মানে বের করে দিল তার তাঁবু থেকে, এবং সে অন্ধকারে ঠেলে দিল রেগে গিয়ে, ঠিক আছে। কি হলো হিয়ারিং দিস মানে কি? হিয়ারিং দিস মানে হচ্ছে শুনে। আচ্ছা, হিয়ারিং দিস, এই যে ভার্বের সঙ্গে আইএনজি আছে, মানে কি এটা সিম্পলে আছে, মনে রাখবে, ঠিক আছে। আর এই যে অ্যান্ড কথাটা আবার বলেছে, অ্যান্ড কথাটাকে দিয়ে আবার যৌগিকও আছে, মানে কম্পাউন্ডও আছে।
As soon as he was gone, যখনই সে চলে গেল তাঁবু থেকে, God recalled Abraham and asked where the stranger was. যখনই সে চলে গেল, ভগবান বা ঈশ্বর আব্রাহামকে ডাকলো এবং বলল সেই মানুষটি কোথায় যে একটু আগে এসেছিল। He replied, আব্রাহাম বলল, I drove him out. Drove him out মানে কি? বের করে দেওয়া। Drove him out মানে কি? বের করে দেওয়া, যেটার ফার্স্ট ফর্ম হচ্ছে drive him out. ড্রাইভ মানে গাড়ি চালানো, যেহেতু ড্রাইভ আউট যদি বলো তাহলে কাউকে বের করে দেওয়া, ধাক্কা দিয়ে বের করে দেওয়া বা বের করে দেওয়া। তো আমি বের করে দিয়েছি তাকে বিকজ হি ডিড নট ওরশিপ দি মানে তুমি, ঠিক আছে। আগেকার দিনে ইউ মানে কি ছিল? ইউ মানে ছিল দি, যে আমি তাকে বের করে দিয়েছি কারণ আপনাকে সে প্রার্থনা করেনি। God answered him and said, ভগবান তাকে বলল, I have made him suffer these 100 years. আমি তাকে 100 বছর ধরে তাকে আমি কি করছি? আমি তাকে সহ্য করে যাচ্ছি। And you could not thou put up him with him one night. তুমি তাকে এক রাত্রিবেলা সহ্য করতে পারলে না। Upon this, Abraham brought him back and entertained him hospitably. মানে তারপরে এই কথাটি শোনার পরে ভগবানের সঙ্গে সঙ্গে সে গেল, মানুষটিকে আবার নিয়ে আসলো এবং সারা তার বলতে গেলে তাকে ভালো মতো সেবা যত্ন করলো, বলতে গেলে তাকে আশ্রয় দিল, ঘুমোতে দিল এবং খাবার দাবার দিল, ঠিক আছে। তো এটা থেকে আমরা কি বুঝতে পারি যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, আমাদেরকে যখন আমাদের বাড়ির দোরগোড়ায় আসবে তখন তাকে অতিথি হিসেবে দেখা উচিত, তাই না? কারণ ভগবান কিন্তু বা ঈশ্বর কিন্তু আমাদেরকে এতদিন ধরে সহ্য করে আসছেন, আর আমরা সেই ঈশ্বরের জিনিসকে একদিন সহ্য করতে পারবো না। এটাই বলা হয়েছে যে একদিন আশ্রয় তো দেওয়াই যায়, একদিন খাবার দাবার তো দেওয়াই যায়। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, দ্য ওল্ড ম্যান হ্যাড ডিফেক্ট ইন হিজ। আনসিনটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? তার কি চোখ খারাপ ছিল, পা খারাপ, কান খারাপ, নাকি মাথা খারাপ ছিল? সবাই আমরা জানি পা খারাপ ছিল। তারপরে তার কাছে একটা স্টাফ ছিল। স্টাফ বলতে কি? ওয়ার্কার, হেল্পার, স্টিক নাকি টাইট ফিলিং? স্টিক। স্টাফ মানে কি বলতো? একটা লাঠি। তার কাছে একটা লাঠি ছিল যেটা উপরে ভর দিয়ে তিনি কি চলাফেরা করতেন। কে? সেই অচেনা মানুষটি, সেই বুড়ো এজেড ম্যানটি। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, স্ট্রেঞ্জার ওয়াজ ওরশিপার অফ, মানে সেই অচেনা মানুষটি কোন জিনিসটিকে পূজা করত? গড, সান, ফায়ার নাকি ওয়াটার? ফায়ার, সি নাম্বার। তারপরে এখানে রয়েছে ইন দ্য প্যাসেজ দ্য টার্ম টার্নড আপ মিনস, টার্নড আপ একটা ফ্রেজাল ভাব। কি? আমরা যদি বলি টার্ন আপ, এটাই অতীতে বলা হয় টার্ন আপ। টার্ন আপ মানে কি? হাজির হওয়া, কোনো জায়গায় উপস্থিত হওয়া, ঠিক আছে। তো অ্যাপিয়ার্ড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অ্যাপিয়ার্ড মানে কি? হাজির হওয়া বা উপস্থিত হওয়া। বলে না যে ওকে এখানে নিয়ে আসো, ঠিক আছে, ওকে এখানে নিয়ে আসো বা ওকে এখানে টার্ন আপ করাও, এখানে মানে ওকে হাজির করাও, ওকে। তারপর কি? দ্য ডে অন হুইচ দ্য ওল্ড ম্যান অ্যাপিয়ার্ড আব্রাহাম টেন্স ওয়াজ, যেদিন সেই মানুষটি সেখানে এলো, আব্রাহামের টেন্টটা কি ছিল? আব্রাহামের টেন্টের সেই দিনটিতে যে আসলো সেদিন বাইরের ওয়েদারটা কেমন ছিল? ন্যাচারাল ক্যালামিটি মানে প্রকৃতির কোনো একটা দুর্যোগ হচ্ছিল সেদিন। পলিটিক্যাল অ্যাজিটেশন মানে কোনো রাজনৈতিক কোনো ঝগড়া চলছিল। ভায়োলেন্স আউটসাইড মানে বাইরে কি মারাপিট বা ঝগড়া টগড়া কিছু চলছিল, নাকি পিসফুল কোনো কিছুই হচ্ছিল না, একদম শান্তি ছিল। আমরা জানি যে এটা হয়ে যাবে ন্যাচারাল ক্যালামিটি, মানে সেদিন ঝড় হচ্ছিল, প্রাকৃতিক জিনিস। বিহেভিয়ার অফ দ্য স্ট্রেঞ্জার দ্যাট সারপ্রাইজ আব্রাহাম ওয়াজ, মানে সেই অচেনা ব্যক্তিটির কোন সেই আচরণের জন্য আব্রাহাম পুরোপুরি অবাক হয়ে গেল। যে সে প্রে করলো, প্রেড বিফোর হিজ ফুড, না। হি এট উইথ গ্রেট হাঙ্গার, মানে সে ভুখার মতো একদম মানে ক্ষুধার্ত ব্যক্তির মতো খেয়ে যাচ্ছে, না। হি ডিড নট ইট হিজ ফুড, সে কোনো খাবার খায়নি, না। হি ডিড নট প্রে বিফোর টেকিং হিজ ফুড, এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। কারণ সে খাবারটিও খেলো কিন্তু কোনো প্রে করলো না। এটিতে আব্রাহাম একটু রেগে গেল, ঠিক আছে। কারণ সে কিন্তু চাইতো যে সে ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করুক, কারণ সেই খাবারের জন্য। I have made him suffer mention the form of underlined verb, মানে I have made him suffer। একটা জিনিস মনে রাখবে কি? সাবজেক্ট, তারপরে has অথবা have, তারপরে ভার্বের যদি থার্ড ফর্ম বসে, ভার্বের থার্ড ফর্ম, আমি একটা আমার স্টুডেন্টসে বলি যে ভার্বের থার্ড ফর্ম যেখানে, তাহলে কি ভার্বের থার্ড ফর্ম যেখানে সেটা হচ্ছে সবসময় পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে না?
কেমনভাবে বুঝাই বলো তো? যেমন তোমরা বলো কি যে ডান হয়ে গেছে স্যার, ডান। ডানটা কি পরে? ডানটা পরে ডু, ডিড, ডান। এটা কত নম্বর ফর্ম? 3rd নম্বর ফর্ম। ডানটা কত নাম্বার? এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা 3rd নম্বর ফর্ম, তাই না? তো ডান যখন বলো তখন টিচার রিপ্লাই দেয় পারফেক্ট, খুব ভালো। তো মনে রাখবে যখনই দেখতে পারবে 3rd ফর্ম দেওয়া আছে, মানে এখানে কি মেড, মেড দেওয়া আছে, তো সেটি হয়ে যাচ্ছে 3rd ফর্ম। 3rd ফর্ম মানে কি? 3rd ফর্ম মানে একদম পারফেক্ট। তাহলে কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এই যে আছে ডি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কন্টিনিউয়াস তখন হয় যখন আইএনজি থাকে। কোনো আইএনজি আছে উপরে? নেই। যেমন মেকিং, প্লেইং এরকম আছে? নেই, তাই না? ওকে, নেক্সট। তোমরা নিশ্চয়ই অনেক প্যাকেট বা অনেক খেলনা বা অনেক রিমোট, টিভি, মোবাইলের পিছনে দেখেছো মেড ইন চায়না। মেড ইন চায়না মানে কি? চায়নাতে তৈরি করা হয়েছে। হয়েছে মানে কি? কাজটা হয়ে গেছে, তার জন্যই তো জিনিসটি তোমার সামনে আছে। যেগুলি কাজ হয়ে যায় সেগুলিতে 3rd ফর্ম বসে। যেমন কি বলো? ডান মানে হয়ে গেছে স্যার। চলো, আমি তাকে এত বছর ধরে মানে আমি তাকে করেছি, সহ্য করেছি। তো কত বছরের কথা বলা আছে? 100 বছরের কথা, তো 100 ইয়ার্স। এবারে ড্রোভ আউট। ড্রোভ আউট মানে কি? আব্রাহাম তাকে ড্রোভ আউট করে দিল। তোমরা এটা আমাকে কমেন্টে জানাও, আমি দেখতে চাই যে লাস্ট অবধি এই ভিডিওটি কে কে করেছো, টেস্ট পেপারটি কে কে সলভ করেছো। অবশ্যই বলবে সেটা ভ্যানিশড হবে, ভ্যানিশড হবে, হিডেন হবে নাকি ক্যাপটিভেটেড হবে, দেখবে। এর লাস্টের কোশ্চেন আজকের জন্য, as soon as he was gone God called upon আব্রাহাম। আচ্ছা মনে রাখবে একদম ইজি জিনিস, as soon as থাকলে কি হয়? যখনই দেখবে as soon as, এটার পরিবর্তে কি বসে বলো তো? no sooner had, HAD, no sooner had। দেখো তো কোনোটাতে no sooner had আছে? ইয়েস আছে। আর কোনোটাতে no sooner he had, না, no hadটা আগে বসা উচিত ছিল, এটা হবে না। উপরটাতে হ্যাডই নেই, এটাও হবে না। ঠিক আছে, একটাতে পেলাম। এবার মনে রাখবে no sooner had বসে, ঠিক আছে, কিন্তু এই যে কমাটা আছে, কমাটা উঠে গিয়ে দেন বসবে। কি বসবে? দেন। আচ্ছা দেখিনি দেন আছে? no sooner had he gone, দেন বসায়নি, কমাই রেখে দিয়েছে। তো কারেক্ট অ্যান্সার হবে নান অফ দিস, কোনোটাই ঠিক নয়। তো এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তবে গাইস আমি আশা করছি তোমরা এই সেটটি আমার সঙ্গে ধৈর্যপূর্বকভাবে করলে। আমি তোমাদেরকে অবশ্যই বলবো আমার অ্যাপের মধ্যে গিয়ে সাজেশন ব্যাচটি নিতে পারো। মাত্র 77 টাকার বিনিময়ে তোমাকে মোস্ট অফ দ্য মানে মেজর সাবজেক্ট যেগুলো রয়েছে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। সাজেশন ফোল্ডার হিসেবে ভাগ করে দেওয়া রয়েছে, ইংলিশেরও পাবে, বাংলারও পাবে এবং সমস্ত আর্টস সাবজেক্টেরও পাবে। আমি এরকম ভিডিও আবার নিয়ে আসবো। স্পোর্টস সেমিস্টারের জন্য তৈরি হয়ে যাও, আরও ভালো দমদার হয়ে এবার আরও বেশি ক্লাস নিয়ে আসবো। বলতে গেলে এবারেরটা উচ্চ মাধ্যমিক যেমনই যাক না কেন, ভবিষ্যতের যে 4th সেমিস্টারটা আসে সবাই কিন্তু ভালো নাম্বার নিয়ে আসবে এবং ফুল নাম্বার নিয়ে আসবে। তো সি ইউ সুন গাইস।